বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে ফর্মাল ক্লাস শুরু হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে জাভা, এটার কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ছোট একটা প্রোগ্রামের এক্সাম্পল দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। যদিও গত ল্যাবে যারা আমার সাথে ল্যাব ক্লাস করেছিল তারা দেখেছো যে আমরা ছোট একটা প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, কিভাবে কম্পাইল করে রান করতে হয়, সেগুলো আমরা অলরেডি প্র্যাকটিস করেছি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ক্লাস শুরু করার আগে আমাদের কিছু বেসিক বিষয় একটু ক্লিয়ার থাকতে হবে যে গত সেমিস্টারে আমরা যে স্ট্রাকচার প্রোগ্রামিং সি পড়লাম, সেইটার সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক পার্থক্য কি বা কেন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আসব, সি প্রোগ্রামিং দিয়ে কি আমরা সব প্রবলেম সলভ করতে পারবো কিনা, বা না পারলে কোন ধরনের প্রবলেম সলভ করতে পারবো না, কোন ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা স্পেশালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আসবো। এই কনসেপ্টগুলো জানা আমাদের জন্য জরুরি থিওরি ক্লাসে। এগুলো জানতে পারলে আমরা ল্যাবে সেই প্রবলেমগুলোকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে সলভ করতে পারবো। তো শুরুতে আমরা এখানে আজকে যে লেকচার স্লাইডটা শুরু করেছি, তোমরা খেয়াল করে দেখবা কালকে বিকেলের দিকে আমাদের গুগল ক্লাসরুমে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেওয়া ছিল। তোমরা রেগুলারলি তোমাদের গুগল ক্লাসরুম চেক করবা এবং আমি চেষ্টা করব প্রতি ক্লাসের আগের দিন বিশেষ করে তার ম্যাটেরিয়ালসগুলো আপলোড করতে, বা তোমাদের যা যা কিছু প্রয়োজন সব কিছুই গুগল ক্লাসরুমে টাইম টু টাইম আপলোড করে দিতে। তো যাই হোক, আমরা এখন শুরু করব প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে, যেটা হচ্ছে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং যেটা পড়েছিলাম সেটাকে আমরা বলতে পারি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যেটা করা হয়, মূলত আমরা কতগুলো এরকম ফাংশনে ভাগ করে নিই। আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং সি যখন পড়েছ তখন দেখেছো যে আমরা একটা প্রোগ্রাম দিয়ে যদি একাধিক টাইপের কাজ করতে চাই বা প্রবলেম সলভ করতে চাই, তখন আমরা প্রত্যেকটা টাইপের জন্য একটা করে ফাংশন ডিক্লারেশন করতে পারি এবং কোনো ফাংশনের ভিতরে আবার অন্য কোনো ফাংশন থাকতে পারে। এরকম ফাংশনালিটি, ফাংশন শব্দটা আসছে আসলে কাজ থেকে, ফাংশনালিটি থেকে, যে কোনো একটা প্রবলেমে যদি অনেকগুলো কাজ থাকে তাদেরকে আমরা অনেকগুলো ছোট ছোট মডিউলে ভাগ করতে পারি, এরকম ছোট ছোট ফাংশনে ভাগ করতে পারি। এদেরকে অনেক সময় এরকম মডিউলার প্রোগ্রামিং বলা হয়। ছোট ছোট মডিউলে ভাগ করা বা ছোট ছোট প্রোগ্রামে ভাগ করা, ফাংশনে ভাগ করা, এদেরকে বলা হয় মডিউলার প্রোগ্রামিং, যেটা আমরা সিতে অলরেডি করেছি। যেমন একই প্রোগ্রাম, মনে করো আমরা একটা সি প্রোগ্রাম লিখব, সেই সি প্রোগ্রাম দিয়ে আমরা একটা নাম্বার ইনপুট দিব, ধরো 5 ইনপুট দিয়ে একই প্রোগ্রামের মাধ্যমে আমরা টেস্ট করব এই ভ্যালুটা কি প্রাইম নাম্বার কিনা, তারপরে এই 5-এর ফ্যাক্টোরিয়াল কত, তারপরে টেস্ট করব এই 5 কি আর্মস্ট্রং নাম্বার কিনা, এই 5 কি ফাইবোনাকি সিরিজের মধ্যে পড়ে কিনা। এরকম ধরো বিভিন্ন প্রোগ্রামের আলাদা আলাদা করে আমরা যে কাজগুলো করতে পারি, আমরা ফ্যাক্টোরিয়াল আলাদা করে বের করতে পারি, আমরা প্রাইম নাম্বার কিনা আলাদা করে বের করতে পারি, আমরা কোনো একটা নাম্বার আর্মস্ট্রং নাম্বার কিনা আলাদা করে বের করতে পারি, বা ফাইবোনাকি সিরিজে আছে কিনা সেটাও বের করতে পারি। তো এখন একটা পার্টিকুলার নাম্বার দিয়ে যখন আমি এরকম আলাদা আলাদা সবগুলা কাজ একই প্রোগ্রামের মাধ্যমে করার চেষ্টা করব, তখন আমরা আসলে কতগুলো মডিউলে ভাগ করে করতে পারি। আমরা সুইচ কেস ব্যবহার করে করতে পারি, আমরা ইফ এলস ব্যবহার করেও করতে পারি, আমরা এরকম ছোট ছোট ফাংশন ব্যবহার করেও করতে পারি। তো এই বিষয়গুলোকে বলি আমরা মডিউলার প্রোগ্রামিং বা স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ফাংশনকে অনেক সময় প্রসিডিউরও বলা হয়। বুঝতে পেরেছো এই পর্যন্ত যা বললাম? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার, মোটামুটি স্যার। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার বা প্রসিডিউর প্রোগ্রামিং এর আমাদের কনসেপ্ট। এবং প্রসিডিউর প্রোগ্রামিং এ যেটা করা হয়, আমাদের ফাংশনের উপর বেশি জোর দেওয়া হয়। ফাংশনের উপর বেশি জোর দেওয়া হয় যে আমরা কোন কাজটা করব, সেই কাজটা করতে গেলে আমরা আসলে কোন ফাংশনটা ব্যবহার করব, এরকম। আর সহজভাবে যদি বলি যে আমরা সি প্রোগ্রামিং এ যখন প্রিন্ট করতে যাই, তখন আমাদের প্রিন্টএফ নামে একটা ফাংশন ব্যবহার করতে হয়। যখন আমরা ইনপুট নিতে যাই, তখন আমাদের স্ক্যানএফ নামে একটা ফাংশন ব্যবহার করতে হয়।
স্ট্রিং ইনপুট নিতে গেলে গেটস নামে একটা ফাংশন ব্যবহার করতে হয়। এরকম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনের উপর গুরুত্ব বেশি দেওয়া হয়, ফাংশনের উপর জোর বেশি দেওয়া হয়, সেই প্রোগ্রামগুলোকে আমরা বলি ফাংশন ওরিয়েন্টেড বা মডিউলার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেমন এখানে তোমরা দেখলে বুঝবা যে গ্লোবাল ডাটা এখানে সব আসলে ফাংশনের উপর নির্ভর করে। আর অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট হচ্ছে, যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলি, অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট হচ্ছে এটা ফাংশন বা প্রসিডিউরের উপর বেশি একটা গুরুত্ব না দিয়ে এটা গুরুত্ব দেওয়া হচ্ছে ডাটার উপরে। এমফাসিস ইজ অন ডাটা রাদার দেন প্রসিডিউর। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে যে আমি কি ফাংশন ব্যবহার করলাম, কোন ফাংশন কার ভিতরে থাকলো, এটার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ডাটা। ফাংশন ওরিয়েন্টেড বা প্রসিডিউর ওরিয়েন্টেড এর মতো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়েও আমরা ওইরকম কিছু প্রসিডিউর বা কিছু ফাংশন ব্যবহার করি বা কিছু মডিউলে ভাগ করে করে আমাদের কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে করতে পারি। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড এর মূল যে ফোকাস, সেই ফোকাস হচ্ছে ডাটার উপরে, যে ওই ডাটাটা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, ওই ডাটাকে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি, কিভাবে আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে পারি এবং ওইখান থেকে কিভাবে আমরা আমাদের ডিজায়ার্ড যে কাঙ্ক্ষিত যে আউটপুট, ফলাফল, রেজাল্ট, সেগুলো কিভাবে পেতে পারি। তোমরা জানো বর্তমান বিশ্বে এখন কিন্তু আর মনে করো মানুষের যে ধন সম্পত্তি, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, ছেলে সন্তান, এগুলা কিন্তু এখন আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এখন মনে করো আমরা এমন একটা সমাজে, এমন একটা যুগে বাস করতেছি, মোটামুটি সবার কাছেই চলাফেরা করার উপযোগী অর্থ, সম্পদ, পৈতৃক যেই তোমার দাদা বাপদাদার যে সম্পদ, মোটামুটি সবার কাছেই আছে। বিলাসী জীবনযাপন যদি আমরা না করি, তাহলে মোটামুটি চলাফেরা করার জন্য, একটা সভ্য সমাজে বাস করার জন্য যতটুকু আমাদের থাকা প্রয়োজন, আমার নিজের না থাকলে আমার বাবার বা চাচার বা ফুফার বা কারো না কারো আছে। সো আমার যখন প্রয়োজন পড়বে, আমার কাছে টাকা পয়সা নাই, কিন্তু আমি একটা বিপদে যদি পড়ি, আমরা যদি সামাজিক মূল্যবোধের মধ্যে আমরা প্র্যাকটিস করি, তাহলে হয়তো আমি আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, কারো না কারো কাছ থেকে আমি সাহায্য সহযোগিতা নিয়ে আমি চলতে পারবো। কিন্তু বর্তমান বিশ্বে এই যে স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, এগুলার মূল্য অনেকটা কমে গেছে। বিশেষ করে এটা আসলে আগে বললে মানুষজন খুব একটা রিয়েলিস্টিক হইতে বুঝতো না। এখন আমরা খুব সহজেই এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি। যে মনে করো এই যে করোনা আসার পরে, মার্চ মাসের 18 তারিখের পর থেকে বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি বন্ধ হওয়ার পরে বা সরকারিভাবে লকডাউন ঘোষণা হওয়ার পরে, সাধারণ ছুটি হওয়ার পরে, তোমরা এখন বুঝতে পারবা যে এখন আমাদের জন্য ওই স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলা কিন্তু মোটেও খুব একটা জরুরি কিছু না। যে মানুষটা তুমি আগে মনে করো প্রতি সপ্তাহে একদিন বন্ধু বান্ধবদের নিয়ে মনে করো সিনেমা দেখতে যাইতা, বন্ধু বান্ধবদের নিয়ে মনে করো তুমি কোনো একটা ট্যুরে যাইতা মাসে একবার, বা কোথাও মনে করো তুমি টাইম স্পেন্ড করতা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতা, কারো বার্থডে হইলেই মনে করো খুব একটা জাঁকজমকভাবে উদযাপন করতে অনেক টাকা পয়সা খরচ করে। এখন লকডাউন আসার পরে খুব ইজিলি আমরা এই এক্সাম্পলটা দিতে পারি যে দেখো এখন আমরা অনেক দিন যাবত ঘরে বসে আছি, এই কোনো রকম কোনো কাজকর্ম ছাড়াও আমরা বেঁচে আছি এবং আগের মতোই বেঁচে আছি। কোনো পরিবর্তন আমাদের মধ্যে আসতেছে না। কিছুটা পরিবর্তন আসছে মানসিকভাবে এবং আমরা শারীরিকভাবে কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছি, কিন্তু যে বিষয়গুলোকে আমরা লকডাউনে আসার আগে অবশ্যই দরকারি বলে মনে করতাম, সেই বিষয়গুলো কিন্তু এখন আমাদের কাছে অবশ্যই দরকারি না। লকডাউন আসার আগে তুমি সপ্তাহে একদিন রেস্টুরেন্টে না খেলে বা বিকেলবেলা তোমার হোটেলে গিয়ে ওই নান রুটি বা গ্রিল এগুলো না খেলে তোমার মনে হইতো যে কিছুই তো হলো না, জীবনটাই শেষ। এখন তুমি দেখো 3 মাস 6 মাসেও তুমি একদিন ঘর থেকে বেরোতে পারতেছো না। তো এগুলো এখন আর আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু না। বড় একটা টেলিভিশন থাকতে হবে, বড় একটা স্মার্ট টিভি থাকতে হবে, বাসায় বড় একটা ফ্রিজ থাকতে হবে, আলমারি থাকতে হবে, আসবাবপত্র থাকতে হবে, এইগুলো এখন বর্তমান বিশ্বে আমাদের জন্য প্রয়োজনীয় কোনো কিছু না। প্রয়োজনীয় জিনিসটা কি? তাহলে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে ডাটা। তুমি তোমার কোথায় কি আছে না আছে এটা তুমি জানো। তুমি তোমার এই ডাটাগুলোকে একটা জায়গায় সংরক্ষণ করে রাখতে পারো। সেই ডাটাকে যদি কেউ ম্যানিপুলেট করে, কেউ যদি হ্যাক করে নিয়ে যায়, তাহলে তোমার যত কিছু আছে, তোমার যত অ্যাচিভমেন্ট আছে, তোমার যত অর্থ সম্পদ আছে, সমস্ত কিছুই কিন্তু তার নামে হয়ে যেতে পারে।
সো তুমি অর্থ সম্পদ বানাইলা, সবকিছু করলা, জীবন ধারণের চাইতে বিলাসী জীবনযাপন করার জন্য সবকিছু করলা, কিন্তু তোমার ডাটাকে সুরক্ষিত রাখলা না। এই ডাটা অন্য কারো হাতে চলে গেল এবং খুব সহজেই দেখা যাবে আহ, এটা তোমার নষ্ট হয়ে যাবে। দু একটা আরেকটা এক্সাম্পল বলা যায় বোঝার সুবিধার্থে। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে 4,000 কোটি টাকার মতো মনে করো অন্য কোথাও লোপাট হয়ে গেছে, দুর্নীতিবাজরা বা চোরেরা এটা চুরি করে নিয়ে গেছে। ওই টাকাটা কি তোমার আমার টাকা না? ওই ধন সম্পত্তি, ওই বিষয়গুলা কি আমার মতো তোমার আমার মতো তো নাগরিকদেরই টাকা নাকি? এখন তোমার আমার টাকা মনে করতেছে যে তোমার আমার ব্যাংক অ্যাকাউন্টে রেখে আমি সুরক্ষিত আছি, কিন্তু তোমার এই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, তোমার সিগনেচার, তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড, তোমার ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড অন্য কেউ খুব সহজেই যদি জেনে যায়, তাহলে তোমার এই ধন সম্পত্তি করে কোনো লাভ নাই। তোমাকে তৈরি থাকতে হবে যে আমার ডাটা যেন সুরক্ষিত থাকে। এখন এই জন্য বর্তমান বিশ্বে সবকিছুর চাইতে মূল্যবান বিষয় হচ্ছে ডাটা। প্রত্যেকের পার্সোনাল ডাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য তোমরা এখন অনেক ছোট, মাঝে মধ্যে দেখবা কিছু মেল আসে, স্পাম মেল আসে, ওইখানে তোমাকে বলে আপনি এত ডলার জিতছেন, এত ইউরো জিতছেন, এটার জন্য আপনি অমুকের সাথে যোগাযোগ করেন, আপনি আপনার নাম দেন, মোবাইল নাম্বার দেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেন, এগুলা চায় তারা। অনেক সরল ব্যক্তি আছে যারা এগুলো না বুঝে এরকম ফাঁদে পা দেয়। আরো সহজভাবে যদি বলি, ফেসবুকে ঢুকেই দেখবা যে মাঝে মধ্যে দেখায় যে ঘরে বসে ইনকাম করুন 10,000 টাকা মাসে। তো ছাত্ররা এগুলো দেখলে মাথা ঠিক থাকে না, ওগুলাতে ক্লিক করে। ওই ক্লিক করলে পরে ওই লিঙ্কগুলোর মাধ্যমেই সে তোমার ডাটাগুলোকে চুরি করে নিয়ে যেতে পারে, তোমার ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারে। মাঝে মধ্যে আমরা শুনি আমার আইডি হ্যাক হয়ে গেছে, আমার মেসেঞ্জার হ্যাক হয়ে গেছে। একজনের আইডি চুরি করে বা মেসেঞ্জারে হ্যাক করে সে তার নিকটস্থ লোকদেরকে বলে যে আমার 5,000 টাকা প্রয়োজন বা 2,000 টাকা প্রয়োজন, ইমিডিয়েটলি আমাকে একটু পাঠান বিকাশ করে, আমি বিকেলবেলা আপনাকে দিয়ে দিচ্ছি। বা কিছুদিন আগে বিকাশের এরকম অনেক প্রতারণা দেখছো। যত কিছুই হোক, সবকিছুর মূলে রয়েছে আমাদের ডাটা। আমি আর বেশি এক্সাম্পল দিতে চাচ্ছি না। সবকিছুর মূলে হচ্ছে আমাদের ডাটা। সো আমাদের এই ডেটাকে সংরক্ষণ করার জন্য, ডেটার উপর নির্ভর করার জন্য, ডেটা দিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদের এই কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো ওই ফাংশনে বা ছোট ছোট মডিউলে ভাগ করা হয় না। এইখানে ভাগ করা হয় প্রোগ্রামস আর ডিভাইডেড ইনটু অবজেক্টস। অবজেক্ট মানে কি? এখানে এই বিষয়গুলো আমরা একটু পরে আবার আলোচনা করব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূলত যে বিষয় আছে ক্লাস এবং অবজেক্ট, এগুলো আমরা একটু পরের স্লাইডে, দুইটা স্লাইড পরে আমরা আলোচনা করতেছি। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর নাম থেকেও আমরা বুঝতে পারি যে এটাকে আসলে কতগুলো অবজেক্টে ভাগ করে। ক্লাস না বোঝালে অবজেক্ট বুঝবা না, এই জন্য আমি আগে ক্লাসটা বুঝিয়ে তোমাদেরকে অবজেক্টটা বুঝিয়ে দিব। অবজেক্টস ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু ফাংশন। ফাংশন কিন্তু আমাদের লাগবে, এমন না যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা ফাংশনটাকে ব্যবহারই করব না, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কেবলমাত্র ফাংশন ব্যবহার করব, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে অবজেক্ট ফাংশন, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ফাংশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ডেটাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং ডেটাটাকেই কতগুলো অবজেক্ট আমরা ভাগ করে রাখতে পারি, এবং ডেটা থেকেই আমরা ইনফরমেশন পাই, এবং এই অবজেক্টগুলো একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে হচ্ছে ফাংশনের মাধ্যমে। তো এই পর্যন্ত কনসেপ্ট তোমরা বুঝতে পারলা কিনা যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্থক্য কি? যেখানে দেখো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা ব্লক দেখাইছি, যেটা আমরা একটু আগে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দেখাচ্ছিলাম। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মূলত ফাংশনের উপর গুরুত্ব দেয়, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মূলত আমাদের ডেটার উপরে গুরুত্ব দেয়। দেখো প্রত্যেকটা ব্লকে এক একটা অবজেক্টের জন্য যদি আমরা বলি কতগুলো অবজেক্টে ভাগ হয়, আগে যেমন কতগুলো ফাংশনে ভাগ হতো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, এইখানে কতগুলো অবজেক্টে ভাগ হবে, অবজেক্ট এ, অবজেক্ট বি, অবজেক্ট সি। এবং অবজেক্ট এতে মনে করো কিছু ডাটা আছে, অবজেক্ট বিতে কিছু ডাটা আছে। এই ডাটাগুলো নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে ফাংশনের মাধ্যমে। ডাটাগুলো যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করবে, তখন অবশ্যই আমার ফাংশনের প্রয়োজন হবে। ফাংশনকে বাদ দেওয়া যাবে না, কিন্তু ফোকাসিং রাখতে হবে বা গুরুত্ব রাখতে হবে ডেটার উপরে। এই পর্যন্ত যে আলোচনা করলাম প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই দুটার মধ্যে পার্থক্যগুলো কি তোমরা বুঝতে পেরেছো? একটা জি স্যার স্যার। আপনার যে যেটা হচ্ছে আপনার প্রসিডিউর, ওইটা হচ্ছে আপনার ফাংশনের উপরে গুরুত্ব দিতেছে, আর আরেকটা হচ্ছে আপনার ডেটার উপরে গুরুত্ব দিতেছে। ডেটার উপরে গুরুত্ব দিচ্ছে।
তো আমরা এখানে একটা কমন ভাবে এটা বলেছি, তোমাদের আমি একটু রিডিং অ্যাসাইনমেন্ট দিতে চাই, যে তোমরা হচ্ছে নিজের মতো করে একটু পড়বা। তোমরা দেখবা গতকাল বিকেলে তোমাদের যেই টেক্সট বইটা আছে সেই বইয়ের পিডিএফটা আমি অলরেডি তোমাদের গুগল ক্লাসরুমে শেয়ার করেছি। ওই বইটা পড়লেও তোমরা বুঝতে পারবো বইটা খুব সুন্দরভাবে দেয়া। এছাড়াও যদি গুগল করে বা ইউটিউব দেখে কিছু করার প্রয়োজন হয়, আমি তোমাদের একটা রিডিং অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তোমরা হচ্ছে পড়বা এই কোশ্চেনটা, যে ডিফারেন্সিয়েট বিটুইন structured programming and object oriented programming, এই দুটার মধ্যে পার্থক্য করবা। নেটে সার্চ দিলে অনেক পার্থক্য পেয়ে যাবে, সেই পার্থক্যগুলো তোমরা নিজেদের মতো করে একটু চোখ বুলাবা, তাহলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন শুরু করতেছি সেটা আমরা বুঝতে পারবো। এটা আমি আর গুগল ক্লাসরুমে দিব না, এটা যে লেকচারের ভিতরেই থাকলো, তোমরা নিজ দায়িত্বে ওপি এবং স্ট্রাকচার প্রোগ্রামের মধ্যে পার্থক্যটা গুগলে সার্চ দিলে অনেকগুলো পার্থক্য চলে আসবে, এখান থেকে পড়ো। তো আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্টগুলো আমরা আলোচনা করব। কিছু কিছু বইয়ে দেখবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক যেই কি বলবো কনসেপ্ট, তো না মনে করো মূল বিষয় বা ধরো মেইন কি বলবো এটার মেইন অ্যাসপেক্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন অ্যাসপেক্ট এরকম যদি পড়ো তাহলে তোমরা কয়েকটা টার্ম পাবা এরকম। একটা হচ্ছে তুমি পাবা হচ্ছে পলিমরফিজম, একটা পাবা ইনহেরিটেন্স, টাইপিং এ বুঝতে পারবো না, ইনহেরিটেন্স, আর একটা পাবা এনক্যাপসুলেশন। মানে বাংলায় যদি বলি আমি যে মূলনীতি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল বিষয় কয়টা, কিছু কিছু বইয়ে পাবা এই তিনটা, যে মূল বিষয় হচ্ছে তিনটা, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন। আবার কোন কোন বই পাবা চারটা, আর আরেকটা এক্সট্রা অ্যাড করে, সেটা হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। এই চারটা, কোন কোন বইয়ে তিনটা পাবা, কোন কোন বইয়ে চারটা পাবা। তো তোমরা চারটাই শিখবা, এবং তোমাদের যেহেতু অনার্সে এভাবে এমসিকিউ কোশ্চেন আসার এভাবে সুযোগ নাই, কোনো জায়গায় ভাইবা টাইবা দিতে গেলে তোমাদের বলা হয় যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল পয়েন্ট কয়টা বা মূল ফোকাস কয়টা, মূল অ্যাসপেক্ট কয়টা, তখন তুমি বলবো আসলে মূল অ্যাসপেক্ট চারটা, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন এবং ডাটা অ্যাবস্ট্রাকশন। এই চারটা মূল বৈশিষ্ট্য, মূল ক্যারেক্টারিস্টিক্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। এই চারটার জন্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চেয়ে আলাদা হিসেবে বিবেচিত হয়, এবং এই চারটা বৈশিষ্ট্যেই তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি, যেটা হচ্ছে ল্যাবে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমরা এই কনসেপ্টগুলো একটু আলোচনা করি। প্রথমে আছে অবজেক্টস এন্ড ক্লাস। প্রথমে তোমাকে বুঝতে হবে ক্লাস কাকে বলে। আমরা যে ল্যাবে প্রবলেম সলভিং শুরু করেছি, এখানে তোমরা দেখেছো যে অবজেক্ট ওরিয়েন্টেড বা জাভার কথা যদি বলি, আমরা জাভাতে, আমি আর ওপি আর ভবিষ্যতে আর উচ্চারণ করব না, যেহেতু আমাদের কোর্সে হচ্ছে ওপি, আর আমরা যেহেতু জাভা নিয়ে পড়াশোনা করতেছি, আমি এখন থেকে শুধু জাভাই বলবো। জাভা বলা মানে হচ্ছে আসলে তোমরা বুঝে নিবে আমি আসলে ওপি বলার চেষ্টা করতেছি। বারবার দুইটা টার্ম উচ্চারণ না করে ওপি আর বারবার উচ্চারণ করার প্রয়োজন নাই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা যেহেতু জাভা বলবো, সুতরাং এখন থেকে জাভাটাই আমি প্র্যাকটিস করব। তো জাভাতে তোমরা যেটা দেখেছো যে ক্লাস একটা মিনিমাম একটা মেন ফাংশনটা যেখানে থাকবে সেটা অবশ্যই একটা পাবলিক ক্লাসের মধ্যে থাকতে হবে। ক্লাস কিভাবে বুঝবা, ধরো সহজভাবে যদি বলি, তোমরা যখন ফিজিক্যালি ক্লাস করবা একটা ইউনিভার্সিটিতে, যখন আমাদের প্রাণকর্মে যখন গেলা, তখন দেখবা যে অনেকগুলা ক্লাসরুম থাকে। তো সেই ক্লাসরুমগুলোকে তুমি মনে করতে পারো এটা একটা ক্লাস। আর অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ক্লাসের যে ইনস্ট্যান্স, মানে ক্লাসের যে উপাদান, সেগুলো হচ্ছে অবজেক্ট। যেমন তুমি যদি একটা ক্লাসরুমে ঢুকো, তুমি এখন একটু চোখ বন্ধ করে মনে মনে একটু চিন্তা করো, লকডাউনে আসার আগে তোমরা যখন ইউনিভার্সিটি থেকে ক্লাস করতে, মনে করো তুমি এখন একটা ক্লাসরুমে আসো, পার্মানেন্ট ক্যাম্পাসে একটা ক্লাসরুমে আসো, এটা হচ্ছে একটা ক্লাস। তোমাদের এই সেকশনের জন্য এখন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাসের জন্য এই 1টা থেকে 2:30 পর্যন্ত তোমার বরাদ্দকৃত ক্লাস হচ্ছে 306 নাম্বার রুম। মনে করো তুমি এখন 306 নাম্বার রুমে ক্লাসে আসো। অবজেক্ট হচ্ছে ক্লাসের ভিতরে যে ইনস্ট্যান্স গুলো আছে সেগুলো হচ্ছে অবজেক্ট। তোমরা বলো দেখি এক এক করে, আমি একজনকে বা দু একজন হাত তোলো যে ক্লাসের ভিতরে কি কি অবজেক্ট থাকতে পারে, তোমরা একটা হ্যান্ড রেজ করো,
তোমাদের কাছ থেকে আমি একটু শুনি। প্রথমে যিনি বলবে তার যদি মিসিং থাকে তা বাকি আরেকজন এটা অ্যাড করে দিবে। রিপিটেড আইটেম বলা দরকার নেই। প্রথম হাত তুলেছে ফাহিম, তুই বলো তো দেখি যে আমরা মনে করি এখন ক্লাসে আসি, ক্লাসে তাহলে কি কি অবজেক্ট থাকতে পারে? স্যার আমরা যদি স্যার ক্লাসে যদি থাকে তো এখানে স্টুডেন্ট আমরা অবজেক্ট কনসিডার করতে পারি। অবশ্যই স্টুডেন্ট গুলো স্যার অবজেক্ট, তারপর মেইনলি উপাদান স্যার, হ্যাঁ, এটা চেয়ার, চেয়ার, হোয়াইট বোর্ডস, হোয়াইটবোর্ড, ডেস্কস, এগুলো স্যার মেইনলি অবজেক্ট আমরা কনসিডার করতে পারি। এগুলো অবশ্যই অবজেক্ট কনসিডার করতে হবে। আচ্ছা, এরপরে আরিফা হাসান, তুমি কি এর সাথে কিছু অ্যাড করবে কিনা যে ক্লাসের ভিতরে আর কি কি অবজেক্ট হতে পারে? স্যার অ্যাকচুয়ালি স্যার আমাদের ক্লাসের মধ্যে যা যা আছে স্যার, হুম, যে যে উপাদানগুলো আছে স্যার সেগুলো তো স্যার ফাহিম কভার করলোই স্যার, সেগুলোই অবজেক্ট। সেগুলোই অবজেক্ট। এর বাইরেও আছে, মনে করো ধরো ফাহিম যেগুলো বলছে ও ইন জেনারেল বলছে, ঠিক আছে? ধরো স্টুডেন্ট বলছে, স্টুডেন্ট একটা অবজেক্ট, আবার টিচারও একটা অবজেক্ট। ও মনে করো বোর্ড বলছে, বোর্ড, হোয়াইট বোর্ড একটা অবজেক্ট, আবার মনে করো মার্কারও একটা অবজেক্ট, ডাস্টারও একটা অবজেক্ট। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যদি ক্লাস নেই, সেই যে মেশিনটা আছে প্রজেক্টর, সেটাও একটা অবজেক্ট। কম্পিউটারে যদি ক্লাস নেই, সেই ডেস্কটপ কম্পিউটার একটা অবজেক্ট। মাউস, কিবোর্ড, অর্থাৎ ক্লাসের ভিতরে যা কিছু আছে সবকিছুই অবজেক্ট। এখন দেখো, এই ক্লাসটা যেটা একটু আগে বলতেছিলাম 306 নম্বরের যে ক্লাসটা তোমরা এখন বসে করতেছো, ধরো এই ক্লাসটা কাদের জন্য উন্মুক্ত? কারা কারা এই ক্লাসে ঢুকতে পারবে? তো যারা সিএসসি স্টুডেন্টস তারাই শুধু ঢুকতে পারবে। যারা সিএসসি এবং যারা হচ্ছে তোমাদের এই সেমিস্টারে এই কোর্সটা যারা যারা এনরোল হয়েছে তারাই ঢুকতে পারবে। বিষয়টা তা না? মনে করো পার্মানেন্ট ক্যাম্পাসে সিএসসি তে তো এখন ধরো জি স্যার। পাঁচটা ব্যাচ আছে, সবাই কি এই ক্লাসে ঢুকবে? জি না স্যার। সবাই এই ক্লাসে ঢুকবে না। এই জন্য আমরা ক্লাসের যে অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়ে গতদিন ল্যাবে আলোচনা করতেছিলাম। সেটার বিষয় হচ্ছে এরকম যে আমরা পাবলিক দিব নাকি প্রাইভেট দিব নাকি প্রোটেক্টেড দিব, এরকম আমরা দিতে পারি। তাইলে আমরা এমন বলতে পারি যে তোমাদের ক্লাসে যারা রেজিস্টার্ড স্টুডেন্ট তাদের জন্য তোমাদের এই ক্লাসটা হচ্ছে পাবলিক, কিন্তু অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট যদি হয়, অন্য কোনো কোর্সের এনরোল করা যদি হয় যে তোমার ক্লাসে এনরোল করা না, সে কিন্তু এই ক্লাসে ঢুকতে পারবে না। তাহলে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা হবে প্রোটেক্টেড, যেন সে ঢুকতে না পারে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এইভাবে করে আমরা ক্লাসের বিভিন্ন মডিফায়ার দিতে পারি, অ্যাক্সেস মডিফায়ার অ্যাড করতে পারি। তাহলে এই মোটামুটি এটাই হচ্ছে কনসেপ্ট। আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করতে যাব, তখন ক্লাস মানে হচ্ছে যে আমি কি ধরনের প্রবলেম। স্যার একটা ছোট কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই যে প্রোটেক্টেড আর হচ্ছে স্যার এই যে প্রাইভেটের মধ্যে স্যার পার্থক্যটা কি তাইলে? এগুলো আমরা পরে আলোচনা করতে পারতাম আসলে, এখন তো অ্যাক্সেস মডিফায়ার আমরা পড়াচ্ছি না। কোশ্চেন যখন করেছো বলতে পারি, সেটা হচ্ছে প্রাইভেট মানে হচ্ছে তুমি চিন্তা করো যে ক্লাসের যারা আছে সবাই কি ওই যে স্কুল কলেজ যারা পড়ছো সবাই কি টিচারের কাছে প্রাইভেট পড়ে? ক্লাসে মনে করো 50 জন স্টুডেন্ট, না প্রাইভেট কি সবাই পড়ে? তো ওই না। ক্লাসের পাবলিক ক্লাস থেকে, পাবলিক ক্লাসে যারা এনরোলড বা যে যে অবজেক্ট গুলোকে আমি অ্যাক্সেস দেই, তাদের মধ্য থেকে আবার কয়েকটা অবজেক্টকে আমি যদি এক্সট্রা ভাবে তাকে অ্যাক্সেস দেই, আর কয়েকটা অবজেক্টকে যদি আমি অ্যাক্সেস না দেই, তাহলে যাকে যাকে আমি অ্যাক্সেস দিব সেটা হবে প্রাইভেট। অর্থাৎ একটা ক্লাসের ভিতরের যেই অবজেক্টগুলো আছে তাদের মধ্য থেকে যদি আবার আমি অ্যাক্সেস মডিফায়ার দিতে চাই, তাহলে এটা হচ্ছে প্রাইভেট। আর যদি এমন হয় যে না, আমার ক্লাসে বাইরের কেউ ঢুকতেই পারবে না, শুধুমাত্র এরাই ঢুকতে পারবে, তাহলে এটা হচ্ছে প্রোটেক্টেড। বাইরে থেকে ওটাকে অ্যাক্সেসই করা যাবে না। আমি যখন অ্যাক্সেস মডিফায়ার গুলো পড়াবো, তখন রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সাথে এগুলো আলোচনা করবো। আজকে থিওরিটিক্যালি আমাদের প্রথম ক্লাস, আমরা আজকে শুধু বেসিক কনসেপ্টগুলো আলোচনা করব। আস্তে আস্তে যখন আমরা আগাবো সবকিছু ক্লিয়ার করে দিবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে ক্লাস এবং অবজেক্ট, এই দুটো মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার। এখন জাভাতে যেটা করা হয়, অবজেক্টকে সাধারণত ডট দিয়ে ব্যবহার করা হয়। অর্থাৎ মনে করো কিভাবে বলবো, ধরো তোমার স্টুডেন্ট আইডি হচ্ছে 103, যদি আমি এরকম এর আগের আইডিগুলো লিখলাম না, ধরো 103, তো 103 ডট ডট দেওয়ার পরে আমি যেই ক্যারেক্টারিস্টিক্সটা লিখবো রেজাল্টে শুধু, আউটপুটে শুধু সেটাই আমি পাবো। এটা কি বলার চেষ্টা করতেছি, মনে করো তুমি এই সেমিস্টারে আসার আগে তোমাদের আরো কয়টা সেমিস্টার শেষ হয়েছে?
দুইটা স্যার, দুইটা, তিনটা স্যার। তিনটা শেষ হয়েছে, এটা তোমাদের ফোর্থ সেমিস্টার হুম। নাকি? জি জি স্যার। তাহলে বিগত 3টা সেমিস্টারে মনে করো তোমার 4টা করে কোর্স, অর্থাৎ 3 4 12টা কোর্স তুমি সলভ মানে অলরেডি শেষ করে আসছে। এবার মনে করো আমি জানতে চাই 103 যে আইডি, সে এই 12টা কোর্সের মধ্যে মনে করো একটা কোর্সের আইডি হচ্ছে CSE 101, তাহলে আমি জানতে চাই 103.CSE101 সমান কত। এটার মানে হচ্ছে এই আইডিটা যতগুলো কোর্স কমপ্লিট করেছে, অর্থাৎ তুমি মনে করো একটা স্টুডেন্ট অনার্স কমপ্লিট করে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে এখন সে যদি জানতে চায় যে আমি ডিসক্রিট ম্যাথমেটিক্সে CSE 101 কোর্সে কত গ্রেড পেয়েছি, তাকে কি করতে হবে? তাকে যে ফুল মার্কশিটটা আছে, ফুল মার্কশিটটা তার সামনে থাকতে হবে। এখন সে কি 12 সেমিস্টারের কোর্সে দেখবে CSE 101 নাকি ফার্স্ট সেমিস্টারের কোর্সে দেখবে? ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের কোর্সে দেখবে। তাইলে সে সে বলতে আমরা ইউজাররা ফিজিক্যালি যে কাজগুলো বা রিয়েল লাইফে যে কাজগুলো করি আসলে কম্পিউটারকে ওগুলো বোঝানোর জন্য আমরা এই অবজেক্টগুলো ব্যবহার করি, এই ডট চিহ্নটা ব্যবহার করি। তো যাই হোক, ধরো আমার কাছে 12টা সেমিস্টারের, প্রতি সেমিস্টারে আমার 4টা করে কোর্স, 48টা কোর্সের ইনফরমেশন মনে করো আমার সামনে আছে। এখন আমি যদি CSE 101 সম্বন্ধে জানতে চাই, আমি তো জানি যে এটা আমি ফার্স্ট সেমিস্টারে কোর্সে ফার্স্ট সেমিস্টারে চলে যাব। আচ্ছা, এখন মনে করো কেউ যদি না জানে, যেমন তোমার গার্জিয়ান তো CSE 101 মানে কি সে বুঝবে না। ধরো সে পড়াশোনা একটু কম বা অল্প শিক্ষিত মানুষ, তো সে যদি এখন এটা জানতে চায়, সে কি করবে? সে প্রথম থেকে চেক করতে থাকবে বা শেষ থেকে চেক করতে থাকবে যে CSE 101টা কোথায় দেখা যায়, মার্কশিট পুরোটা নিয়ে CSE 101 কোথায় দেখা, অথবা CSE ধরো যে 301 কোথায় পাওয়া যায়। সে তো বুঝবে না যে 301 আসলে কোন সেমিস্টারের কোর্স, এটা আমরা অনেক সময় মনে রাখতে পারি না। সেই হিসাবে সে সিরিয়ালি চেক করে যাবে, চেক করতে 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 একটা সময় গিয়ে সে দেখবে যে হ্যাঁ আমি CSE 301 খুঁজে পেয়েছি। তো CSE 301 সে কত পাইছে, মনে করো সে প্লাস পেয়েছে, সে দেখলো সে প্লাস পেয়েছে। এই যে কাজটা তুমি র্যান্ডমলি বা কি বলে রিয়েল লাইফে তুমি যখন করলা, সিকোয়েন্সিয়ালি তুমি যখন করলা, একটা 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 করে খুঁজে গেলা, তাহলে তোমার জন্য কি সময় বেশি লাগবে না? এটা তো অল্প একটা উদাহরণ দিচ্ছি। মনে করো গ্রিন ইউনিভার্সিটিতে এখন এই সেমিস্টারে 6000 স্টুডেন্ট আছে। এই 6000 স্টুডেন্টকেই আমি যদি তোমাদের একটা আরো সহজভাবে এক্সাম্পল দিই, আজকের ক্লাসটা জাস্ট আমরা বোঝানোর জন্য তোমাদের সাথে আলোচনা করতেছি। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিভিন্ন বিষয় সম্বন্ধেও আমরা আস্তে আস্তে ঢুকে যাবো আর কি। আজকে থেকেই পড়াশোনা ঢুকে গেলাম, বেসিক কনসেপ্টগুলো আলোচনা করতেছি, এরপরে আমরা আস্তে আস্তে আমরা শিখে যাবো, অসুবিধা নেই। এক ক্লাসেই তো আমরা সব করে ফেলতে পারবো না, আমাদের একটু সময় দিতে হবে। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল তোমাদের সাথে যদি একটু শেয়ার করি, মনে করো এই সেমিস্টারে তোমরা যারা 6000 স্টুডেন্ট আছো পুরো ইউনিভার্সিটিতে, তাদেরকে কি করতে হচ্ছে, তোমার এখানে স্টুডেন্ট আইডিটা দিলে পরে মনে করো 201902103103 এই নামে কেউ একজন আছে, এইখানে যে আইডিটা দিব তোমাদের প্রত্যেক সেমিস্টারের শুরুতেই প্রত্যেককেই রেজিস্ট্রেশন করতে হয়, এই জায়গাটাতে প্রত্যেকেরই আইডিটা দিতে হয়। এখন যদি আমি এই স্টুডেন্টের আইডিটা দিয়ে আমি এন্টার করি, এই যে 6000 জন স্টুডেন্ট আছে, তোমার কি মনে হয় এই যে ডাটাবেজের এই 6000 স্টুডেন্টকেই কি সে সিকোয়েন্সিয়ালি চেক করে তারপরে তার নাম আর ইনফরমেশন এখানে দেখাবে? দেখো আমি আইডিটা লিখে জাস্ট এন্টার দেওয়ার সাথে সাথেই সে পেয়ে গেছে, এটা হচ্ছে ফখরুল হাসান সজীব, সে হচ্ছে সি সেকশনে এই সেমিস্টারে ক্লাস করবে এবং তার বিগত সেমিস্টারের রেজাল্ট গুলো হচ্ছে এইটা। এটা জাস্ট আমি এন্টার দেওয়ার সাথে সাথেই বের হয়ে গেছে। এইটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুফল। যদি তা না হইতো, এটা যদি সিকোয়েন্সিয়ালি বের করতে হইতো, যদি স্ট্রাকচার প্রোগ্রামিং দিয়ে তুমি এরকম একটা প্রবলেম সলভ করতে চাইতে, তাহলে কি করতে হইতো, তোমাকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হইতো। সেই অ্যারেতে এই 2019 না 2016 বা 2017 যারা আছে তাদের থেকে আইডি সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি খুঁজতে 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 যখন এই আইডিটা পাইতো তখনই তোমাকে আউটপুটটা দেখাইতো। এখন কিন্তু এটা করতে হচ্ছে না, এখন জাস্ট আমি যেই আইডিটা দিব সেই আইডি ডট আমি তার ইনফরমেশন জানতে চাচ্ছি, এটা হচ্ছে অবজেক্টের কাজ। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার।
এক্সাম্পল বুঝতে পেরেছো যে কেন আমরা আসলে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে সমস্ত প্রবলেম সলভ করতে পারবো না, বা কোন ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা আসলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আসব। এটার কি একটু একটু কি আইডিয়া পেয়েছো? জি স্যার। সেম প্রবলেমটাই তুমি কিন্তু ইয়ে দিয়ে সলভ করতে পারবা, কি দিয়ে? ওই প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে। কিন্তু কি হবে, তোমার ইউনিভার্সিটিতে 6000 স্টুডেন্ট, অথবা তুমি চিন্তা করো যখন তোমাকে ভোটার আইডি কার্ড দেওয়া হয় বা ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হয়, সারা বাংলাদেশে মনে করো এরকম 10 কোটি মানুষকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হবে। একটা মানুষ যদি অন্যায় অপরাধ করে বা ভালো কাজ করে বা যে কারো সম্বন্ধে যদি আমি কোনো কিছু জানতে চাই, তার ডাটা কালেকশন করতে চাই নির্বাচন কমিশনার বা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে, তাহলে কি হয়, তুমি জাস্ট তোমার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিলে সে জাস্ট আইডি কার্ডের নাম্বারটা দিয়ে এরকম এন্টার দেয়, তোমার সমস্ত ইনফরমেশন চলে আসে। যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লাই না করতো, যদি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে করতো, তাহলে কি হইতো, সকালে এই প্রোগ্রামটা রান করতে দিত, তোমার পজিশন মনে করো 9 কোটিতম মানুষ তুমি, তাহলে 9 কোটি মানুষকে অ্যারেটাকে অ্যাক্সেস করে করে তোমার কাছে আসতো। একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে যদি 1 ন্যানো সেকেন্ডও সময় লাগে, এরকম 9 কোটি মানুষের জন্য তোমার কত সময় লাগবে? 1 ন্যানো সেকেন্ড তো অন্তত লাগে, মিলি সেকেন্ড বাদ দাও, ন্যানো সেকেন্ড, মিলির পরে মাইক্রো, মাইক্রোর পরে ন্যানো, 1 ন্যানো সেকেন্ডও যদি লাগে, তাহলে 10 কোটি এলিমেন্ট তোমার যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে কত সময় লাগবে? দেখবা তুমি ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। এই সকল প্রবলেম থেকে দূর করার জন্য আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করি। এবং অনেকের ধারণা যে আমরা সি প্রোগ্রামিং যখন ভালো করে শিখে যাই, তখন অনেকের ধারণা থাকে এরকম যে সি দিয়েই তো আমি অনেক প্রবলেম সলভ করতে পারি। অবশ্যই, ডেফিনেটলি সি দিয়ে অনেক প্রবলেম সলভ করা যায়, কিন্তু তুমি যখন রিয়েলিস্টিক কোনো প্রবলেম সলভ করতে যাবা, তখন তোমাকে অবশ্যই ওই সি এর উপর বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর শুধু ডিপেন্ডেন্ট হলে হবে না, তোমাকে অবশ্যই অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে হবে। বর্তমান বিশ্বে, দেশে এবং দেশের বাইরে যত জায়গায় রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, এই যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেগুলো বলো, সেগুলো যত জায়গায় আছে, সকল জায়গাতেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই ব্যবহারগুলো রয়ে গেছে। তাহলে এটা আমরা মোটামুটি বুঝলাম ক্লাস এবং অবজেক্ট কি, কেন আমরা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করব। এরপরে যে বৈশিষ্ট্যগুলো বলতেছিলাম, এটা হচ্ছে ডেটা এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে কি বলো দেখি? এনক্যাপসুলেশন মানে কি বলতে পারবা? জি না স্যার। এনক্যাপসুলেশন আসছে হচ্ছে এটা থেকে, ক্যাপসুলেশন থেকে। ক্যাপসুল, ক্যাপসুল মানে কি? স্টোর করা কোনো কিছু। স্টোর করা না, ক্যাপসুল দেখছো না যে স্যার র্যাপিং করা আর কি স্যার। হ্যাঁ, ওই যে মনে করো ক্যাপসুল যে খাইবা, দেখবা যে বাইরে দিয়ে প্লাস্টিকের মতো, ভিতরে শেল হচ্ছে থাকে, শেল। হ্যাঁ শেল থাকে, রাইট। ভিতরে হচ্ছে মেডিসিন গুলো, মেডিসিন গুলোর বাইরে আরেকটা আস্তরণ দেয়া থাকে। কিছু কিছু ক্যাপসুল ভিতরে, বাইরে থেকে ভিতরে একটা দেখা যায়, কিছু কিছু ক্যাপসুল বাইরে থেকে ভিতরের ওই দানা দানা জিনিসগুলো দেখা যায় না। এমন কালার দিয়ে তারা ক্যাপসুলগুলো তৈরি করে বাইরের আবরণটা যেন তুমি বাইরে থেকে দেখতে না পারো, আর কেউ কেউ স্বচ্ছ দিয়ে দেয়। এখানে আমরা এই অ্যাক্সেস মডিফায়ারের বিষয়গুলো বুঝতে পারি, যেটা তুমি বাইরে থেকে দেখতে পারো, তার মানে ওগুলো পাবলিক করা আছে, যেগুলো বাইরে থেকে দেখতে পারো না ওগুলো প্রোটেক্টেড করা আছে। আচ্ছা, এবার এনক্যাপসুলেশন মানে হচ্ছে যে ভিতরে যে মেডিসিনটা, এটার বাইরে একটা আস্তরণ তৈরি করা, যাতে করে এই ভিতরের মেডিসিনটা তোমার কি থাকে, সুরক্ষিত থাকে। কোনো কারণে যদি একটা ক্যাপসুল পাতা থেকে খুলে যায় বা ওই ওষুধটা বের হয়ে আসে, তারপরেও দেখবা ভিতরের মেডিসিন গুলা কিন্তু বের হচ্ছে না। কারণ হচ্ছে মূল হচ্ছে ভিতরের মেডিসিন, আর বাইরের যে ক্যাপসুলে যে পাতলা আবরণ, ওটা সহই আমরা ওষুধ খাই, শুধু মেডিসিনটা খাই না, ওটা হচ্ছে আমাদের হজমের সাথে বের হয়ে যায়। আর বাকি যে মেডিসিনটা, ওইটা হচ্ছে আমাদের শরীরে কাজে লাগে। তুমি যদি ওই প্লাস্টিকের আবরণটা খুলে নর্মালি এই ওষুধটা খাও, তাও যেই কাজ করবে, প্লাস্টিকের আবরণ সহ খেলেও একই কাজ করবে। তো এই ক্যাপসুলের এই আইডিয়াটা থেকে ডাটা এনক্যাপসুলেশন এই বৈশিষ্ট্যটা ওপিতে আসছে কিভাবে, যে একটা ডাটার কিছু অংশ মনে করো আমি নিজে দেখতে চাই, কিছু অংশ আমি আমার শুভাকাঙ্ক্ষীদের দেখাতে চাই, কিছু অংশ আমি নিজেও দেখতে চাই না, আমার শুভাকাঙ্ক্ষীদেরও দেখাতে চাই না, এইরকম যদি কোনো সিনারিও তৈরি হয়, তাহলে তাকে বলে ডাটা এনক্যাপসুলেশন। যেমন ধরো আমার বিভিন্ন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, বিভিন্ন আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে, এরকম অনেকেরই থাকে, ধরো আছে। এখন ধরো তোমার ক্রেডিট কার্ড নাই, কিন্তু আমার ক্রেডিট কার্ড আছে, তুমি চাচ্ছ যে আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দিয়ে তুমি একটা পেমেন্ট করে দিবা। তো আমি তোমাকে সেই অনুমতি যদি দেই, তাহলে তোমার কি লাগবে? আমার
ক্রেডিট কার্ডের ব্যাংকের নাম্বার তোমার জানতে হবে না? ক্রেডিট কার্ডের যে জি স্যার। নাম্বার দেয় সেই নাম্বারটা তোমার জানতে হবে। এখন আমি চাই নাম্বারটা তোমাকে জানাবো, কিন্তু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে সেটা আমি তোমাকে জানাবো না। অর্থাৎ কিছু জিনিস আমি তোমাকে দেখাবো, কিছু জিনিস আমি তোমাকে দেখাবো না। তুমি যদি কোনো একটা পেমেন্ট করো, তুমি আমাকে জিজ্ঞেস করলে ভাই আমি 10,000 টাকা পেমেন্ট করব, আপনার ক্রেডিট কার্ডে কি 10,000 টাকা আছে? আমি যদি বলি হ্যাঁ তুমি পেমেন্ট করো, বা বিকাশের ক্ষেত্রে তুমি চিন্তা করো যে বিকাশে ধরো আমার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আমি তোমার ইমিডিয়েটলি বললাম যে আমার এখনই 200 টাকা লাগবে, তো তোমার বিকাশে কি 200 টাকা আছে কিনা? তুমি বললা যে জি স্যার 200 টাকা আছে, আমি বললাম যে পাঠাই দিই। এখন তোমার অ্যাকাউন্টে কি 200 টাকা আছে না 2 লাখ টাকা আছে, এটা কি আমার জানার কোনো প্রয়োজন আছে? জি না স্যার। ওটা আমার জানার প্রয়োজন নেই। আমার জানার প্রয়োজন হচ্ছে যে আমার যতটুকু দরকার অতটুকু তোমার কাছে আছে কিনা, তুমি আমাকে ততটুকু ইনফরমেশনই দিবা। এই টাইপের কোনো প্রবলেম যখন আমরা সলভ করতে যাই, তখন আমরা এই বিষয়টা আমরা অ্যাপ্লাই করতে পারি, এটাকে বলা হয় ডাটা এনক্যাপসুলেশন। যখন আমরা এটা নিয়ে হাতে কলমে কাজ করব, তখন আরো ইন ডিটেইলস তোমাদের বোঝাবো। এরপর হচ্ছে ইনহেরিটেন্স। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে তো জানোই উত্তরাধিকার। অর্থাৎ তোমার যে কাজটা এখন করবা, যে প্রবলেমটা এখন সলভ করবা, আমরা যদি প্রবলেমের ভাষায় বলি, কোনো একটা ক্লাস তার উপরের কোনো ক্লাসের কোনো ইনফরমেশন যদি সে অ্যাক্সেস করতে পারে, তাহলে এটাকে বলা হয় ইনহেরিটেন্স। আমি এখন যে অবস্থানে আছি, যেমন এখন আমরা 4th সেমিস্টারে পড়ি, আমি যদি 3rd সেমিস্টারের কোনো ইনফরমেশন পেতে চাই, এটা হবে ইনহেরিটেন্স। আমি যদি 2nd সেমিস্টারের কোনো ইনফরমেশন পেতে চাই, এটাও হবে কি ইনহেরিটেন্স। কথা বুঝতে পারছো? কোনো একটা ক্লাস জি তার স্যার। পূর্ববর্তী কোনো ক্লাসের যদি অ্যাক্সেস করে, পূর্ববর্তী কোনো ক্লাসের কোনো ইনফরমেশন যদি পেতে চায় বা পেতে পারে, বা এই টাইপের সিনারিও যদি কখনো তৈরি হয়, তখন আমরা ইনহেরিটেন্স দিয়ে প্রবলেম সলভ করতে পারি। এটাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আছে, এটা কিন্তু ওই স্ট্রাকচারড প্রোগ্রামিং এর মধ্যে নাই। তারপর হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম মানে কি? পলি মানে তো অনেক, এটা তো সবাই জানো। মরফিজম শব্দটা আসছে হচ্ছে ফর্ম থেকে। ফর্ম, ফর্ম মানে অবস্থান। পলিমরফিজম মানে মেনি ফর্ম। মেনি ফর্ম, কোনো একটা অবজেক্ট যদি একাধিক বা অনেক ফর্মে থাকতে পারে, তখন তাকে বলা হয় পলিমরফিজম। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে পলিমরফিজমের উদাহরণ আমরা কি বলবো? যেমন হচ্ছে ধরো আমি অ্যাজ এ হিউম্যান বিইং, আমি হচ্ছে একজন পুরুষ মানুষ, যদিও বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমাদের এই পুরুষ মানুষ, যেরকম স্যার অনেক ধরনের স্যার ক্যাটস থাকে, বিড়াল অনেক ধরনের প্রজাতির থাকে, এটা এটা এরকম বলা না যায় না? না না, ওটা হচ্ছে টাইপ। টাইপ আর ফর্ম কিন্তু এক না। টাইপ ওটা তোমার অনেক ধরনের টাইপ হচ্ছে কি, অনেক টাইপের ক্যাট। ফর্মটা হচ্ছে তোমার যেটা বলি, মনে করো আমি এজ এ হিউম্যান বিং, আমি হচ্ছি, যদি বলি আমি কি পুরুষ না মহিলা, তাহলে আমি একজন পুরুষ মানুষ। এরপরে যদি বলি আমি কি ছাত্র নাকি শিক্ষক, আমি হলাম শিক্ষক। আমি একই মানুষ, আমি কিন্তু শিক্ষক। আবার আমি একই মানুষ, আমি হচ্ছি বাবা। আবার আমি একই মানুষ, আমি হচ্ছি কারো স্বামী, আমি হচ্ছি কারো ভাই, আমি কারো বন্ধু, আমি কারো ছোট ভাই, আমি কারো বড় ভাই, আমি কারো চাচা, আমি কারো ফুফা। কথা বুঝতে পারছো? আমি একই মানুষ, কিন্তু আমার রূপ হচ্ছে অনেক। বাংলায় যদি বলি বহুরূপী। পলিমরফিজম মানে হচ্ছে বহুরূপী। একই মানুষ, একই অবজেক্ট যদি একাধিক রূপ প্রকাশ করে, তখন এই বৈশিষ্ট্যকে বলা হয় পলিমরফিজম। বুঝতে পেরেছো? জি স্যার। এটা হচ্ছে পলিমরফিজম। তাহলে এইরকম যে বৈশিষ্ট্য, এটাও কিন্তু আসলে স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ নাই বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ নাই, এটাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। প্রত্যেকটা মানে এটা তো আমাদের বুঝতে হবে ক্লাস এবং অবজেক্ট, এটার বাইরে এই যে ডাটা এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, আরেকটা কি বলছিলাম 4 নাম্বার, মনে আছে? এই কার মনে আছে? বলছিলাম যে ডাটা এই ওপি এর বেসিক কনসেপ্ট 4টা। এই তিনটার বাইরে আরেকটা কি বলছিলাম বলে দিলে? স্যার অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ সাবাস, এটা কে বলছো? স্যার আমি রাহিম স্যার। হ্যাঁ, তুমি ইউনিভার্সিটি খুললে আমার কাছে একটা চকলেট নিয়ে নিও, ওকে স্যার। আমার মনে করে দিও। আরেকটা জি হচ্ছে স্যার। ডাটা অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে? তো অনেক বইয়ে তোমার মূল কনসেপ্ট বলে 3টা, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। আবার কোনো বই বলে 4টা, ডাটা অ্যাবস্ট্রাকশন একটা এক্সট্রা বলে। তো ডাটা অ্যাবস্ট্রাকশন যেটা, এটার সাথে আমার এনক্যাপসুলেশনের কিছুটা মিল আছে। ডাটা অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাক্ট করা মানে কোনো ডাটাকে হাইড করা। তুমি দেখবা, তুমি জানবা, অন্য আর কেউ জানবে না, এটা হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন।
একটা পার্টিকুলার অবজেক্ট জানবে, একটা পার্টিকুলার ক্লাস জানবে, কিন্তু অন্য কোনো ক্লাসকে অন্য কোনো অবজেক্টকে এটা জানতে দিবে না। এটা হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। তাহলে এনক্যাপসুলেশনের সাথে অনেকটাই মিল আছে। এনক্যাপসুলেশনেও আবার এরকম করে যে আমার যখন ক্লাসটাকে আমরা প্রোটেক্টেড করে দিই, তখন আমরা শুধুমাত্র নিজেরাই জানি, বাইরের কাউকে আমরা জানতে দিই না। তাহলে এটা হচ্ছে এনক্যাপসুলেশন। এই জন্য মূল কনসেপ্ট হিসেবে অনেক বইয়ে ডাটা অ্যাবস্ট্রাকশনটাকে আনে না, কিন্তু অনেক বইয়েই অনেক জায়গাতেই দেখবো ডাটা অ্যাবস্ট্রাকশনটাকেও নিয়ে আসে। তাহলে ডাটা অ্যাবস্ট্রাকশন কি বুঝলাম আমরা? এটা হচ্ছে ডাটাকে অ্যাবস্ট্রাক্ট করা, ডাটাকে হাইড করা, যার প্রয়োজন, যেটা প্রয়োজন সেই শুধু দেখবে, অন্য কাউকে দেখতে দিবে না। দেখতে দিবে না মানে অন্য কাউকে অ্যাক্সেস করতে দিবে না, অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে না। তোমার ডাটা তোমার কাছে কিভাবে সুরক্ষিত থাকবে এটা তুমিই ভালো জানো। অন্য কারো কাছে যদি দিয়ে দাও, সে তোমার ডাটাকে নষ্ট করতে পারে, সে ডাটাকে সরাই দিতে পারে, অন্য কারো মিস ইউজ করতে পারে। এই জন্য বর্তমান বিশ্বের ডাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা আগে বললাম, আমরা ডাটা দিয়ে কারো সাথে খাতির করবো না, যার যার ডাটা তার তার কাছে থাকবে। আমরা টাকা পয়সা দিয়ে খাতির করব, আমরা বই পুস্তক দিয়ে খাতির করব, কিন্তু আমরা নিজেদের ডাটা দিয়ে খাতির করবো না। কেউ যদি তোমাকে তোমার মেইলের পাসওয়ার্ড জানতে চায়, ভুলেও কাউকে বলবা না। তোমার বিকাশের পিন নাম্বার যদি জানতে চায়, ভুলেও বলবা না। মেসেঞ্জারের আইডি দিয়ে যদি তোমার পাসওয়ার্ড জানতে চায়, ভুলেও বলবা না। এইটা হচ্ছে তোমার আলাদা একটা জিনিস, কারণ আলাদা একটা জগৎ। কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় এখন আরেকটা বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ডাটা সায়েন্স বর্তমানে এতটাই সমৃদ্ধ, তুমি যদি কেবলমাত্র তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও কাউকে বলো, ডাটা সায়েন্সের মাধ্যমে বা বিগ ডাটা থিওরি আছে, বিগ ডাটার মাধ্যমে যে কোনোভাবে ম্যানিপুলেট করে তোমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে। খুব কঠিন কোনো কাজ না। ইথিক্যাল হ্যাকিং এ বা আনইথিক্যাল হ্যাকিং এ এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে শেখানো হয়। সেই জন্যই কোনো রকম ডাটা কারোর সাথে শেয়ার করার আগে অবশ্যই তুমি এনশিওর হয়ে নিবা এই ডাটা ওইখানে শেয়ার করলে আমার কোনো ক্ষতি আছে কিনা। তুমি তোমার ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা কারোর সাথে শেয়ার করবা না, কিন্তু বিভিন্ন জায়গায় গেলেই দেখবা যে তোমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার জানতে যাচ্ছে, ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে জানতে চাবে, ভর্তি হতে গেলে জানতে চাবে, কোথাও ভর্তি পরীক্ষা দিতে গেলে জানতে চাবে। তুমি যদি তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা মনে করো গ্রিন ইউনিভার্সিটিতে চাচ্ছে ভর্তির সময়, তুমি দিয়ে দিলা, এবার তুমি জানো যে ইউনিভার্সিটি দিলে আমার কোনো সমস্যা নেই। আবার এই একই ব্যাংক, এই ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেও তুমি দিলা। আবার তুমি মনে করো কোথাও তুমি কোনো লকারে তোমার কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখবা, তখন ওইখানেও তুমি এই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিলা। যারা রিলায়েবল তারা তো এগুলা ম্যানিপুলেট করবে না, কিন্তু এদের মধ্যেই কিন্তু খারাপ লোক থাকতে পারে যারা এটা ম্যানিপুলেট করতে পারে। তখন কি করবা? এই জন্যই বর্তমান বিশ্বে যেহেতু ডাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেজন্যই ডাটা সায়েন্স, বিগ ডাটা, ইথিক্যাল হ্যাকিং, এই বিষয়গুলো বর্তমানে অনেক আলোচিত সমালোচিত বিষয়। এগুলো নিয়ে তোমরা আরো যখন বড় হবা তখন পড়াশোনা করার সুযোগ পাবা। আরেকটা বিষয় হচ্ছে যে মেসেজ স্যার ডাটা, স্যার ডাটা এনক্যাপসুলেশন যেটা আছে স্যার, সেটা তো স্যার ওই যে নেটওয়ার্কিং সেক্টরে সিএনএন এও তো স্যার শেখানো হয় স্যার। হ্যাঁ, সিএনএন শেখানো হয়। এই তো বললাম তোমার ওপির যে কনসেপ্ট, এগুলাই এখন থেকে মানে এই সেমিস্টারে আসার আগে তো আমরা খালি সি প্রোগ্রামিং শিখছি। আমরা মনে হচ্ছিল যে সি দিয়ে আমরা সবকিছু করতে পারবো। এই সেমিস্টারের পর থেকে তুমি যা কিছুই শিখবা সিকুয়েন্সিয়ালি, এই সেমিস্টারের পরেই তুমি নেটওয়ার্কিং শিখবা, এই সেমিস্টারের পরেই তুমি ডাটাবেস শিখবা। তো এইগুলা যখনই শিখবা তখনই দেখবা ম্যাক্সিমাম কাজগুলাই এই ওপির উপর বেস করে তোমাকে করতে হবে। যেমন এই যে মেসেজ সেই জন্যই, হ্যাঁ স্যার সেই জন্যই আর কি যদি ইথিক্যাল হ্যাকিং এর স্যার যে কোর্স গুলো আছে স্যার, পেইড কোর্স, সেগুলোতে আগেই বলা হয় যে উপস কনসেপ্ট সব সময় ক্লিয়ার রাখা। রাইট, ওপি কনসেপ্ট তোমার ক্লিয়ার রাখতে হবে। ইভেন তোমার এই যে আমরা অ্যান্ড্রয়েড ফোন যে ব্যবহার করতেছি, যে অ্যান্ড্রয়েডের ব্যাক এন্ডে পুরাটাই ওপি। তুমি যদি ওপির কনসেপ্ট ক্লিয়ার না থাকে অ্যান্ড্রয়েড ডেভেলপিং করতে পারবে না। মানে জি তোমার স্যার, ব্যাকএন্ডে মানে প্রচুর পরিমাণে স্যার অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য স্যার ব্যাকএন্ড তো লাগবেই স্যার। হ্যাঁ, আর ফ্রন্ট এন্ডের ক্ষেত্রেও স্যার এই ওপির ব্যবহার মোটামুটি এখন চলতেছে। ওপি ব্যবহার চলতেছে, যেটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, যেটা একটু আগেই তোমার আমি দেখাইলাম যে 6000 স্টুডেন্টের মধ্যে তোমার আইডিটা দিলে মানে 1 সেকেন্ডও লাগে না, তোমার ইনফরমেশন চলে আসে। এটা হচ্ছে ওপি কনসেপ্টের মজা। তো যাই হোক, আমরা মোটামুটি কনসেপ্টগুলো বুঝলাম। এরপরে মেসেজ কমিউনিকেশন তো আমরা বুঝি যে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে রিলেটেড যে কোরিলেটেড যে ইনফরমেশনগুলো এগুলো কমিউনিকেট করতে পারে। এখানে অনেক বিষয় আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা মূলত শিখলাম এখন বেসিক কনসেপ্টের মধ্যে ওপির যে 3টা বা 4টা মূল বৈশিষ্ট্য, এবং সাথে আমরা ক্লাস এবং অবজেক্ট। এইটুক শেখার পরেই আমরা কিন্তু ল্যাবে কাজকর্ম করতে পারি। তোমাদের ল্যাব কি আগামীকালকে না নাকি?
স্যার পরশুদিন সম্ভবত স্যার। মঙ্গলবার কবে? বৃহস্পতি। ও তোমাদের ল্যাব কি বৃহস্পতিবার নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, মঙ্গলবারে অন্য কারো ল্যাব, মাত্র সেমিস্টার শুরু তো এখনো রুটিন মুখস্থ হয়নি। যাই হোক, বৃহস্পতিবার ল্যাবের আগে আমরা আরো একটা ক্লাস পাবো, সেই ক্লাসেও আমরা আরো কিছু জিনিসপত্র শিখতে পারবো। এমন এইখানে এই যে আমরা অবজেক্ট এবং ক্লাস বা যে জিনিসগুলো এতক্ষণ মুখে মুখে আলোচনা করলাম, সেই জিনিসগুলো একটু বিস্তারিত লেখা আছে, তোমরা এখান থেকে একটু পড়বা। এবং আমি যে কথাগুলো বলেছি মোটামুটি মোরললেস এখানে আসবে, এগুলো একটু রিডিং করবা। আশা করি তোমরা কনসেপ্ট মোটামুটি বুঝতে পেরেছো। এবং তোমাদের যে থিওরিটিক্যাল বইটা যেটা দিয়েছি টেক্সট বই হিসেবে, সেই বইটাও একটু তোমরা ফলো করবা। সেখানেও তোমরা ক্লাস অবজেক্ট এগুলার আইডিয়া পাবা। যে ডাটা এনক্যাপসুলেশন, তারপরে ইনহেরিটেন্স, এই বিষয়গুলো তোমরা অলরেডি আমরা আলোচনা করেছি। পলিমরফিজম এগুলো আলোচনা করেছি, জাসিরোচ্চক বুলাবা, মেসেজ কমিউনিকেশন, এটা আমরা আলোচনা করেছি। এরপরে আমরা অ্যাডভান্টেজেস অফ ওপি, এখানে কিছু অ্যাডভান্টেজ লেখা আছে। যদি তোমাদের মধ্যে থেকে কেউ এক এক করে একটু অ্যাডভান্টেজ গুলো বলো। এমন না যে অ্যাডভান্টেজ শুধু এই কয়টাই, এর বাইরেও আসলে আরো কিছু অ্যাডভান্টেজ আছে, যেগুলো সব আসলে লেখা সম্ভব না। আমরা তো অনেক অ্যাডভান্টেজ অলরেডি আলোচনা করে ফেলেছি। এখানে আমরা ইনহেরিটেন্স দিতে পারি, এখানে আমরা ডাটা হাইড করতে পারি। ডাটা হাইড করলে কি হবে, প্রোগ্রামটা মোর সিকিউর হবে। এখানে আমরা কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারি। যেমন তোমার আইডি যেটা, সেটা কোন সেমিস্টারে পড়ে, সেইভাবে কিন্তু আমি প্রবলেমটা ওইভাবেও সলভ করতে পারি। ছোট ছোট ভাগে করে করে প্রবলেমগুলোকে করে আবার এদেরকে একসাথে মার্জ করে আমরা বড় একটা লার্জ সিস্টেম তৈরি করতে পারি। ওপি স্যার আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে মাল্টি থ্রেডেড। যেরকম একটা গেমসে স্যার একটা টাইমও চলতেছে প্লাস মুভমেন্টও হচ্ছে, আমাদের মনে এটা স্যার একই হচ্ছে, বাট এটা স্যার কিউ এর মাধ্যমে প্রসেসর কিন্তু একটা একটা করে খুব অল্প সময়ের মধ্যে করতেছে, যেন আমাদের মনে হচ্ছে এটা একই ভাবে করতেছে। এটা মাল্টি থ্রেড বিষয়টা আমার স্যার, হ্যাঁ, মাল্টি থ্রেডিং ও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমরা ওপির একদম মানে জাভার একদম শেষের দিকে গেলে মাল্টি থ্রেডিং এগুলো আমরা দেখাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জাভা এখন এতটাই সমৃদ্ধ, মানে যে কোনো ধরনের প্রবলেম তুমি হচ্ছে নরমাল প্রবলেম তো সলভ করতেই পারো, যেটা বলবো তোমার অনেক কমপ্লেক্স প্রবলেমও, অনেক জটিল জটিল প্রবলেমও এই জাভা দিয়ে সলভ করা যায়। জাভা তোমার ইন্টারনেট সিকিউরিটিতে ব্যবহার করা যায়, নেটওয়ার্ক কমিউনিকেশনে জাভা ব্যবহার করা যায়, ইভেন ক্লায়েন্ট সার্ভার যে মডেল, এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করতেছি, ক্লায়েন্ট অ্যাক্সেস, সার্ভার অ্যাক্সেস, এই সব বিষয়গুলোতেও এখন জাভার প্রচুর পরিমাণে উপকারিতা আছে। তো তোমরা একটু আগে একটা রিডিং অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, আরেকটা রিডিং অ্যাসাইনমেন্ট এখান থেকে দিই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কত অ্যাডভান্টেজ আছে এগুলো তোমরা একটু নিজেদের মতো করে দেখবা। যেহেতু আমরা একটা কোর্স করতেছি, এটার বিষয়াদি সম্পর্কে খুঁটিনাটি না জানলে পরে আমাদের আসলে মোটিভেশন আসবে না যে আমরা কেন এই কোর্সটা করব। সেই হিসেবে ওপি আমাদের অনেক সুবিধা দেয়, এই সুবিধাগুলো তুমি একটু নিজেদের মতো করবা। এরপরে আমি একদমই বেসিক কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র দেখাবো। তার আগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিয়ে নিতে চাচ্ছি। অ্যাটেন্ডেন্স নিয়ে তারপরে আমরা বাকি অংশগুলো একটু শেয়ার করব। ওকে, আমরা থিওরি ক্লাসে হচ্ছে একদমই বেসিক যে থিওরিটিক্যাল নলেজগুলো আমাদের জানার দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। আর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজগুলো করার জন্য আমরা হচ্ছে ল্যাবে আমরা ইভালুয়েট করব। তো থিওরিতে আমাদের কিছু বিষয় জানতে হবে অবশ্যই, যেগুলো না জেনে কোনো উপায় নাই। যেমন হচ্ছে কিভাবে কোন একটা প্রোগ্রাম লিখতে পারি, কিভাবে কম্পাইল করতে পারি, কিভাবে রান করতে পারি, সেই বিষয়গুলো আমরা আজকে প্রথম ক্লাসে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। যে জাভা প্রোগ্রামের এক্সিকিউশন ফ্লোটা কিরকম। প্রথমে আমরা একটা জাভা প্রোগ্রাম লিখি, এটা অলরেডি গত ল্যাব ক্লাসে আমরা দেখেছি, সুতরাং আমাদের জন্য একটু সময় কম লাগবে। জাভা একটা সোর্স কোড আমরা লিখব। তোমরা কি কেউ কিছু বলতে যাচ্ছ? কিছু বলতে না চাইলে একটু মাইক্রোফোনগুলো মিউটই রাখো। যাই হোক, প্রথমে একটা সোর্স কোড আমরা লিখবো জাভায়, সেটাকে আমরা কম্পাইল করব কম্পাইলারের মাধ্যমে, এরপরে ইন্টারপ্রেটারের মাধ্যমে আমরা আউটপুট দেখতে পাবো। এটা হচ্ছে মোটামুটি এক্সিকিউশন ফ্লো। কিন্তু কাজটা কিভাবে হয় সেটা আমাকে দেখতে হবে। আমরা একটা ছোট প্রোগ্রামের এক্সাম্পল যদি দিই, এটা অলরেডি গত ক্লাসে আমরা লিখেছি এরকম একটা প্রোগ্রাম। অবশ্যই একটা ক্লাস থাকতে হয়, যেই নামে সেই নামে আমার প্রোগ্রামটাকে সেভ করতে হয়, hello.java এরকম নামে। এবং আমরা যদি এরকম একটা কোড লিখি, আমাদের আউটপুটে এটা দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। তো এই প্রোগ্রামটাকে আমাদের যেরকম hello.java নামে সেভ করতে হবে, কারণ এই ক্লাসের নাম হচ্ছে হ্যালো, যেটা নাম এখানে দিব সেই নামেই সেভ করতে হবে। এবং look carefully, name of the class and the name of the file, we have to give the program the same name as the class name, এগুলো আমরা অলরেডি জানি। সোর্স কোড লেখার পরে আমরা যদি ফিজিক্যালি ক্লাস করতাম তাহলে তোমাদের দেখাইতাম যে আমরা আসলে কমান্ড লিখে লিখে, যেটা গত ক্লাসে বলেছিলাম, কমান্ড প্রম্পটের সাহায্যে কমান্ড লিখে লিখে আমরা কিন্তু কম্পাইল করতে পারি
রান করতে পারি। যেহেতু এখন আমরা ফিজিক্যাল ক্লাসে নাই, কমান্ড প্রম্পটের অংশটুকু আমি এখন আপাতত দেখাচ্ছি না। তোমরা নেটবিনস বা যে ক্রিয়েটর বা হচ্ছে ইক্লিপস বা যে কোনো এরকম জেডিকে এর সাহায্যে তোমরা কিন্তু কম্পাইল করতে পারো। সো আমরা যখন কম্পাইল করব তখন আমাদের এরকম একটা জাভা ভার্চুয়াল মেশিন এর সম্বন্ধে আমাদের একটু নলেজ থাকতে হবে। এটাকে আমরা জেভিএম বলি। এখানে কিছু আছে যে কম্পাইল টাইম এনভায়রনমেন্ট, রান টাইম এনভায়রনমেন্ট। বিশেষ করে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্টগুলোতে টুকটাক আইডি খুলে নিজে প্রবলেম সলভিং এর চেষ্টা করো, তারা এই টার্মগুলোর সাথে পরিচিত। কিছু কিছু এরর হচ্ছে যে তুমি নর্মালি তোমার জেডিকে বা তোমার যে সফটওয়্যার আছে সেটা দিয়ে রান করলে আউটপুট দেখায় না, মানে এরর দেখায় না, কিন্তু ওই প্ল্যাটফর্মে দিয়ে গেলে অনেক সময় দেখায় কম্পাইল টাইম এরর, অনেক সময় দেখায় রান টাইম। সেরকম সি তে অনেক সময় হয় কি যে আমরা যখন এম্পারসেন্ট দিতে ভুলে যাই তখন কিন্তু স্যার রান হচ্ছে, হ্যাঁ আউটপুট তখন নেয় না। আউটপুটে নেয়। তো এরকম কাজগুলোর জন্য আমাদের এই টার্মগুলোর সম্বন্ধে একটু জানা থাকতে হবে যে কোনটা কম্পাইল টাইম এনভায়রনমেন্ট, কোনটা রান টাইম এনভায়রনমেন্ট। কম্পাইল টাইম এনভায়রনমেন্ট হচ্ছে আমরা যে প্রোগ্রামটা লিখব সেই প্রোগ্রামটাকে কম্পাইল করার পরে দেখো এরকম একটা ক্লাস ফাইল জেনারেট হবে। এই যে এরকম আর কি, যে প্রথমে ছিল আমাদের hello.java, এইটাকে যখন আমরা কম্পাইল করব, কম্পাইল করার পরে আমরা এরকম একটা ক্লাস ফাইল তৈরি হবে। এবং এরকম অন্যান্য প্রোগ্রামের জন্য, যেমন ধরো যদি এটা অবজেক্ট.জাভা একটা প্রোগ্রাম হয়, অবজেক্ট ক্লাস তৈরি হবে। string.java যদি একটা প্রোগ্রাম হয় তাহলে স্ট্রিং ক্লাস তৈরি হবে। তো এরকম এই ক্লাসগুলো যেখানে আসলে কি বলবো প্রসেস হয়, সেই জায়গাটা হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, জেভিএম। এই জেভিএম তোমার সিস্টেমে থাকাটা বাধ্যতামূলক। তুমি যদি কমান্ড প্রম্পট দিয়েও কাজ করতে চাও অথবা তুমি যদি জেডিকে যে কোনো সফটওয়্যার ইনস্টল করেও কাজ করতে চাও, তোমার এই জেভিএম অবশ্যই তোমার থাকতে হবে। তো জেভিএমটা কি জিনিস আমরা এগুলো যে দেখি, এটা খুবই থিওরি, বেসিক থিওরি। জেভিএমটা হচ্ছে কম্বাইন্ড the Java virtual machine and the Java API form of a platform. জাভার যে ভার্চুয়াল মেশিন এবং জাভার যে এপিআই, এই দুইটারই কম্বিনেশন হচ্ছে আসলে পুরো জেভিএম, যেটা আমরা বলি। নরমালি জেভিএম বলতে শুধু জেভিএম বুঝি না, এটার সাথে জাভার অনেকগুলো এপিআই বুঝি। তোমরা যারা আমি জানি অনেকেই, আমি আইডিয়া করি বা প্রত্যাশা করি তোমরা অনেকেই বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপমেন্টের সাথে জড়িত আছে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে। তখন তোমরা দেখবা বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে আমাদের মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের এপিআই ব্যবহার করতে হয়। সো জাভা তোমাকে এরকম কিছু এপিআই তোমাকে আগে থেকেই প্রোভাইড করে। কোন জায়গাতে? এই জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন তোমাকে কিছু এপিআই প্রোভাইড করে। এগুলো আমরা পরবর্তীতে যখন এক্সপেরিমেন্ট করব তখন ধীরে ধীরে বুঝতে পারবা। এরপরে আছে কি যে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, জাভা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ইউনিক, কারণ হচ্ছে জাভা প্ল্যাটফর্ম উইদাউট মডিফিকেশনে কাজ করতে পারে। এইটা আমরা অনেক সময় শুনবা যে জাভা হচ্ছে কি অন এনি প্ল্যাটফর্মে কাজ করে, অন এনি অপারেটিং সিস্টেমে কাজ করে, যদি সেই প্ল্যাটফর্মে আমার জাভা ভার্চুয়াল মেশিন থাকে। যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো অপারেটিং সিস্টেমে যদি জাভা ভার্চুয়াল মেশিন থাকে তাইলেই সেটাতে কোড করতে পারবা। অর্থাৎ যেটা বোঝানোর চেষ্টা করতেছে, তোমার একটা ল্যাপটপ বা কম্পিউটারে যদি জেভিএম তুমি ইনস্টল করা থাকে বা জেভিএমটা যদি সাপোর্টেড থাকে, তাহলে তোমাকে এক্সট্রা ওই কোনো সফটওয়্যার নেটবিনস বা ইক্লিপস এগুলা ইনস্টল না করেও তুমি কমান্ড প্রম্পটের মাধ্যমে এরকম কমান্ড দিয়ে কম্পাইল করতে পারো। জাভা সি দিয়ে কম্পাইল করে আর জাভা দিয়ে রান করে, এইভাবেই তুমি কম্পাইল করে রান করতে পারো যদি তোমার জেভিএমটা ইনস্টলেশন করা থাকে। এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় জাভা বাইট কোড। আমরা এই কথাটা যে বললাম যে জাভা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে, এটা করতে পারে হচ্ছে এই জাভা বাইট কোডের কারণে। জাভা বাইট কোডের মাধ্যমে। জাভা বাইট কোড মানে কি স্যার? জাভা বাইট কোডটা আরেকবার একটু বললে ভালো হতো। এই যে বলতেছি জাভা বাইট কোড বলতেছি, আবার আসছি। জাভা বাইট কোডটা কি? জাভা বাইট কোড হচ্ছে নরমালি সি প্রোগ্রামিং যখন আমরা কম্পাইল করি, তোমরা খেয়াল করবা এইভাবে কমান্ড প্রম্পটের মাধ্যমে সি প্রোগ্রামগুলোকে কিন্তু কম্পাইল করা যায় না। সি এর জন্য এরকম কোনো ভার্চুয়াল মেশিন নাই। সি এর কোডকে কম্পাইল করতে হলে তোমাকে অবশ্যই একটা কম্পাইলারের প্রয়োজন হবে। সেটা তুমি কোড ব্লক ব্যবহার করো, ডেভ সি প্লাস প্লাস নামে আছে এটা ব্যবহার করো, অথবা যেই কোনো কম্পাইলার ব্যবহার করো, তোমাকে একটা কম্পাইলার কিন্তু ব্যবহার করতেই হবে। কিন্তু জাভার ক্ষেত্রে এটা করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে জাভা কি করে কম্পাইল করার পরে বাইট কোড জেনারেট করে। এই যে জাভাতে এরকম কোনো নেটিভ মেশিন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না, কারণ হচ্ছে জাভা বাইট কোড তৈরি করে। বাইট কোড কি জিনিস? বাইট কোড ইজ দ্য রেজাল্ট অফ এ কম্পাইল। আমরা কোনো প্রোগ্রামকে কম্পাইল করার পরে
যেই কম্পাইলেশন যে রেজাল্ট গুলো পাওয়া যায় এগুলা রান করার আগ পর্যন্ত যে ক্লাস ফাইল বা যে অবজেক্ট ফাইল যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে বাইট কোড। তুমি বাইট কোড গুলাকে দিয়েও অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি যদি রান করো তাহলে সেম আউটপুট তুমি পাবা। সহজভাবে যদি বলি, মনে করো জাভার আমরা এই ল্যাবেটা দেখা বলি যে কোন একটা প্রোগ্রাম যখন তুমি করবা, যেমন গত ল্যাবের যে প্রোগ্রামটা করেছো হ্যালো ডট জাভা, প্রথমে হ্যালো ডট জাভা নামে একটা সোর্স ফাইল লিখেছো, লেখার পরে এটা যখন সেভ করছো, সেভ করে যখন তুমি কম্পাইল করলা, কম্পাইল করার পরেই দেখবা যেই লোকেশনে হ্যালো ডট জাভা ফাইলটা তুমি সেভ করেছিলা ওই লোকেশনেই তোমার কি হবে, ওই হ্যালো ডট জাভার সাথে আরো কিছু ফাইল জেনারেট হবে, আরো কিছু ফাইল ওই হ্যালো ডট জাভার সাথে কি হবে, জেনারেট হবে। সেটা একটা ক্লাস ফাইল জেনারেট হতে পারে, তোমার হচ্ছে ডিবাগিং এর জন্য কিছু ফাইল তৈরি হতে পারে। তো সেই ফাইলগুলোর মধ্যে যেটা এক্সিকিউটেবল ফাইল, যেমন উইন্ডোজের জন্য হচ্ছে .exe, সেই এক্সিকিউটেবল ফাইলটাই হচ্ছে বাইট কোড। এবং এই এক্সিকিউটেবল ফাইলটা তুমি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জেভিএম যেখানে আছে সেখানে যদি নিয়ে যাও, জাস্ট রান করলেই তুমি আউটপুট পেয়ে যাবে। যেমন হচ্ছে ধরো আমরা যদি আরো সহজভাবে বলি, স্যার বাইট কোডটা হচ্ছে স্যার মেশিন রিডেবল কোড। হ্যাঁ, মেশিন রিডেবল কোড, যেটা মেশিন বুঝবে ইউজার বুঝবে না। আমি যদি একটা এক্সাম্পল তোমার এখানে দেই, আসলে যেমন এই যে এগুলো প্রত্যেকটাকে আমরা কিন্তু বাইট কোড হিসেবে চিন্তা করতে পারি। এটা যদিও জাভার না, জাভার যেগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে বাইট কোড। এগুলো যেহেতু জাভার না, এগুলো আসলে জাভার বাইট কোড না, কিন্তু আমরা ওই সেন্সে বুঝার জন্য চিন্তা করতে পারি যে সবগুলা ফাইলই দেখো .exe দিয়ে শেষ হয়েছে, যেহেতু এটা উইন্ডোজ সিস্টেম। যদি তুমি অ্যান্ড্রয়েড সিস্টেমের কথা চিন্তা করো তাহলে .apk দিয়ে শেষ হবে। ধরো তোমার মোবাইলে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন চলে, সেই একই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যদি আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে চালাতে চাই, কি করতে হবে, তোমার ওই এপিকে যে ফাইলটা সেটা জাস্ট আমার মোবাইলে নিয়ে এসে আমি ওটাকে ইনস্টল করলেই হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তো এরকম জাভার ক্ষেত্রেও জাভার কোডগুলোকেও যখন আমরা এরকম কম্পাইল করব, কম্পাইল করার পরে যে বাইট কোডটা তৈরি হবে ওইটা অবশ্যই জাভার জন্য, যেগুলো এদেরকে বলা হয় জাভা বাইট কোড। এবং যেই মেশিনগুলোতে জেভিএম থাকবে, এই যে জাভা ভার্চুয়াল মেশিন থাকবে, সেই মেশিনগুলোতে বা সেই অপারেটিং সিস্টেমগুলোতে ইজিলি এই বাইট কোডগুলোকে ইনস্টল করে আমি অ্যাপ্লিকেশন মানে আউটপুট দেখতে পারবো। অর্থাৎ তুমি তোমার বাসার কম্পিউটারে যেই কোডটা করলা সেই কোডটাকেই তুমি যদি এখন অফিসিয়াল কম্পিউটারে বা তোমার ইউনিভার্সিটি কম্পিউটারে বা ল্যাবের কম্পিউটারে এনে রান করতে চাও, তোমার পুরো ফাইল আনার আর প্রয়োজন নাই, কেবলমাত্র এই বাইট কোডটা যদি নিয়ে আসো তাইলে তুমি সঠিক তোমার ডিজায়ার্ড আউটপুটটা পেতে পারো। এটা হচ্ছে বাইট কোডের একটা সুবিধা। আসলে এটা এইভাবে আমরা এই ছোটখাটো প্রোগ্রামের জন্য সুবিধাটা আমরা পাই না। এটা পাই কখন, যখন আমরা একই সাথে অনেকগুলা ওএস ব্যবহার করি। তোমরা আরো দুই একটা সেমিস্টার গেলে যখন নেটওয়ার্কিং করবা তখন দেখবা যে এখন তুমি উইন্ডোজ ব্যবহার করতেছো, এর সাথে তুমি আবার লিনাক্স ব্যবহার করতে পারো, ম্যাক ব্যবহার করতে পারো, অনেকগুলো অপারেটিং সিস্টেম তুমি যখন একই মেশিনে ব্যবহার করবা তখন একই জাভা কোড, একই বাইট কোড, এটাকে তুমি কিন্তু বিভিন্ন অপারেটিং সিস্টেমের বিভিন্ন প্ল্যাটফর্মে একইভাবে রান করে একই ধরনের আউটপুট তোমার পক্ষে পাওয়া সম্ভব। তখন আসলে এটার ইম্পর্টেন্সটা বোঝা যাবে। তো এই হচ্ছে মোটামুটি থিওরি। আমাদের বাইট কোড করতে হবে। এই যে বাইট কোডের সুবিধা কি, রাইট ওয়ান্স রান এনিহোয়ার, তুমি একবার লেখো, কম্পাইল করার পরে যেটা তৈরি হলো এটা তুমি যে কোনো জায়গায় রান করতে পারবা। এটা হচ্ছে বাইট কোডের অ্যাডভান্টেজ। এই হচ্ছে মোটামুটি বিষয় যে আমরা যদি জাভা সোর্স কোড থেকে জাভা বাইট কোড তৈরি করে ফেলতেই পারি তাহলে এটা আমি উইন্ডোজে ব্যবহার করতে পারবো, ম্যাকেও ব্যবহার করতে পারবো, ইউনিক্সও ব্যবহার করতে পারবো, বা আগিলা দিনের যে কম্পিউটার ছিল আইবিএম কম্পিউটার সেখানেও আমরা আসলে ব্যবহার করতে পারবো। তো এই বিষয়াদিগুলাই ছিল মূলত আমাদের এই আজকের উদ্দেশ্য। জাভা ভার্চুয়াল মেশিন, এটা অলরেডি তোমাদেরকে দেখানো হয়েছে। জাভা ভার্চুয়াল মেশিন হচ্ছে ইন্টারপ্রেটারের মতো কাজ করে। যে প্রথমেই দেখেছো যে একটা প্রোগ্রাম যখন আমরা লিখি, এই যে এখানেও না, তারও আগে এইখানটায় এটা লিখলাম, লিখে কম্পাইল করলাম, কম্পাইল করার পরে তোমার বাইট কোড তৈরি হইলো। বাইট কোডটাকে পরে আবার ইন্টারপ্রেটারের সাহায্যে আমরা আউটপুট দেখতে পাবো। এই ইন্টারপ্রেটারটা হচ্ছে জেভিএম। তোমার যদি জেভিএম থাকে, কম্পাইল করার পরে যে বাইট কোডটা তৈরি হইলো সেই বাইট কোডটা যে কোনো জায়গাতে নিয়ে যাওয়ার পর ওইখানে যদি জেভিএম থাকে তাহলেই কিন্তু তুমি তোমার ডিজায়ার্ড বা কাঙ্ক্ষিত আউটপুট তুমি দেখতে পাবে। তার মানে স্যার জাভার ক্ষেত্রে স্যার জাভার কম্পাইলারও লাগবে, সাথে আবার ইন্টারপ্রেটারও লাগবে।
ইন্টারপ্রেটার হচ্ছে জেভিএম। এই জন্যই তো যখন তোমরা ইনস্টল দিবা যে ফাইলটা, যেমন গতদিন নেটবিনসে যে ফাইলটা তোমাদের ইনস্টল দিয়েছি সেটার ভিতরে একই সাথে জেডিকেও আছে এবং জেভিএমও আছে, কিন্তু ফিজিক্যালি যদি ক্লাস করতা, বিশেষ করে কমান্ড প্রম্পট দিয়ে যখন তুমি কোডগুলোকে এক্সিকিউট করতে, তখনই তুমি পার্থক্য বুঝতে পারতা যে কোনটা আমার জেডিকে বা কোনটা আমার হচ্ছে কম্পাইলার আর কোনটা হচ্ছে আমার জেভিএম মানে ইন্টারপ্রেটার। কমান্ড প্রম্পট দিয়ে যখন আমরা ইনপুট দিব তখন বুঝতে পারতাম। আমি এখনো দেখাতে পারতাম, কিন্তু আমার যে ল্যাপটপটা ব্যবহার করি এটা হচ্ছে অনেক পুরাতন ল্যাপটপ, এটার মধ্যে আমার ওই জেডিকেটা ইনস্টল করা নাই। ইনস্টল করতে গেলে বিভিন্ন এরর দেখাচ্ছে, এই জন্য আমি এখন দেখাচ্ছি না। ল্যাবে এটা তোমাদের আমি সুন্দর করে দেখাতে পারবো। আমরা আশা করি এই সেমিস্টার চলতে চলতে ইউনিভার্সিটি খুলবে, যখন ইউনিভার্সিটি খুলুক তোমাদেরকে আমরা ইনশাল্লাহ কমান্ড প্রম্পটের সাহায্যে দেখাবো। আর স্টুডেন্ট ম্যানুয়াল যেটা তোমাদের সাথে শেয়ার করেছি ওইখানেও আছে যে কিভাবে আমাকে হচ্ছে কমান্ড প্রম্পটের সাহায্যে কমান্ড লিখে লিখে আমাকে আউটপুট দেখতে হয় বা কম্পাইল এবং রান করতে হয়। ওই জিনিসটা আমরা স্কিপ করে গেছি, পড়াই নাই, কিন্তু ওই জিনিসটা কিন্তু আছে তোমাদের ওই স্টুডেন্ট ম্যানুয়ালে। কেউ যদি দেখতে চাও ওইভাবে দেখতে পারো। আরিফ হাসান আব্দুল বলো। স্যার আমরা যখন কোনো একটা টার্মিনালে স্যার কমান্ড করি স্যার, সেটা তো স্যার ইন্টারপ্রেটারের কাজ করে স্যার। আর আমরা যখন স্যার এই জাভা আপনি যে নেটবেন্সের ইয়াটা বলছেন স্যার, সেটা তো স্যার ইন্টারপ্রেটার স্যার। হ্যাঁ, এটা শুধু ইন্টারপ্রেটার না, এটা এট এ টাইম এটা কম্পাইলার এবং হচ্ছে ইন্টারপ্রেটার। দেখো তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি ওই চিত্রতে গেছিলাম, আরেকটা কথা বলা এই যে এখানে ক্লিয়ার করা আছে। দেখো, when you compile your program তখন কিন্তু বাইট কোড তৈরি হবে। এই বাইট কোডটাকেই কিন্তু ইন্টারপ্রেট করে তোমাকে আউটপুট দেখতে হবে, রান করবে, যেটা আমি বলি রান করা, সেটা আসলে ইন্টারপ্রেট করা। কথা বুঝতে পারছো? অর্থাৎ আগে সি প্রোগ্রামের সাথে পার্থক্যটা যদি বলি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। সিতে কি হয়, আমরা একটা কোড লিখি, বিল্ড করি, রান করি, একই কম্পাইলারের মাধ্যমে জাস্ট করে ফেলি। জাভার ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। জাভার ক্ষেত্রে কি করতে হবে, আমি কোড লিখবো, কম্পাইল করবো, কম্পাইল করার পরে যেই মানে আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে বাইট কোড। এই বাইট কোডটাকে এখন আমি যদি জেভিএম সাপোর্টেড যেই কোনো মেশিনে নিয়ে যাই সেইখানেই রান করতে পারবো। সি এর ওই কোডটাকে কম্পাইল করার পরে যেটা তৈরি হলো, এটা কি তুমি সব জায়গায় রান করতে পারবা? সব এনভায়রনমেন্টে রান করতে পারবা? এই যে ইএক্সি ফাইল যেগুলো, ইএক্সি ফাইল যেগুলো একটু আগে দেখাইলাম, এগুলা কি তুমি অ্যান্ড্রয়েডে রান করতে পারবা? অ্যান্ড্রয়েডের এপিকে ফাইলটা কি তুমি উইন্ডোজে নিয়ে রান করতে পারবা? কিন্তু জাভার ক্ষেত্রে বাইট কোড গুলোকে তুমি যদি নিয়ে নাও, এবার যে কোনো অপারেটিং সিস্টেমই জাভা ভার্চুয়াল মেশিন সাপোর্ট করে, যেখানেই জেভিএম সাপোর্টেড সেখানেই তুমি এই বাইট কোড গুলোকে ইনস্টল করে রান করে তুমি তোমার মতো কাজ করতে পারবা। এটা হচ্ছে মূল বিষয় আর কি জেভিএম এর। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে পড়ার উদ্দেশ্য। এরপরে যেগুলো আছে এগুলো অলরেডি আমরা আলোচনা করেছি। এই যে দেখো, এই স্লাইডটা পড়ো, তাহলে আরো বুঝতে পারবা যে আমাদের জাভা প্রোগ্রামিং করতে কি কি লাগবে। এক নাম্বারই লাগবে হচ্ছে আমার একটা জেডিকে। জেডিকে লাগবে। নেটবিনসের মধ্যে ইনহেরিটেডলি জেডিকে এবং এডিটর এই দুইটাই সেট করা আছে। নেটবিনস বলি আর যে ক্রিয়েটর বলি আর এক্লিপস বলি, যাই বলি, এগুলা কিন্তু নর্মালি এডিটর, কিন্তু এগুলাতে অটোমেটিক্যালি এখন লেটেস্ট উপায়ে জেডিকেটা ইনহেরিট করা মানে ইনক্লুড বা ইনবিট করা আছে। আগে যখন আমরা কাজ করতাম তখন জেডিকের জন্য আলাদা সফটওয়্যার ইনস্টল করতাম এবং এডিটরের জন্য আলাদা সফটওয়্যার ইনস্টল করতাম। এখন এই দুইটা এক হয়ে গেছে, এই জন্য তোমরা পার্থক্যটা ধরতে পারতেছো না। তবে কমান্ড প্রম্পটে যখন কাজ করবা তখন এই পার্থক্যটা ঠিকই ধরতে পারবে। এখন যে নেটবিনস তোমাদের সাথে আমরা শেয়ার করি, সেই নেটবিনসের মধ্যে ইনহেরিটেডলি এই জেডিকেটাও কিন্তু আছে। এখন জাভা প্রোগ্রাম লেখার জন্য বা রান করার জন্য তোমার অবশ্যই, কম্পাইল করার জন্য অবশ্যই তোমার একটা জেডিকে লাগবে। আগে জেডিকে লাগবে, জেডিকেটা ইনস্টল দেওয়ার পরে তুমি হচ্ছে এডিটর ইনস্টল দিবে। এডিটরের কাজ হচ্ছে জাস্ট লেখা, এটা কম্পাইল করার ক্ষমতা কিন্তু এডিটরের নাই। কম্পাইল করতে গেলে তোমার অবশ্যই জেডিকে লাগবে এবং জেডিকে এর মধ্যেই আবার এমবেডেড করা আছে জাভা ভার্চুয়াল মেশিন, যেটা জেভিএম, সেটা। সেজন্য দেখো বলছি আগে জেডিকে ইনস্টল করতে হবে ফার্স্ট, পরে তোমার এডিটর ইনস্টল করতে হবে। তুমি যখন নেটবিনস ইনস্টল করো এখন যেগুলা পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে আগে জেডিকেটা ইনস্টল হয়, তারপরে এডিটরটা ইনস্টল হয়। দুইটা একসাথে হয়ে যায় বিধায় আমরা পার্থক্যটা ধরতে পারি না। এই হচ্ছে আমাদের বিষয়, এই হচ্ছে আমাদের আজকে পড়াশোনার উদ্দেশ্য। পড়াশোনা করলাম। এখন এই পড়াশোনার ভিতরে তোমাদের কারো কোনো অবজারভেশন বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করতে পারো। এই 7 জন এখনো অ্যাটেন্ডেন্স দেয় নাই। আজমেরি তো ক্লাসে আসো। আজমেরি, আজমেরি শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম সালাম। অ্যাটেন্ডেন্স দাও নাই কেন?